আমি তাকিয়ে আছি। আরফিন সাহেব বেশ স্বাভাবিক ভঙ্গিতে খালি গ্লাস নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। গ্লাস ভর্তি করে ফিরে এলেন। গ্লাসে বরফের টুকরো ভাসছে, গোল করে কাটা লেবুর স্লাইস ভাসছে। তাকে দেখে মনে হচ্ছে যে তিনি যে জিনিস খেতে খেতে আসছেন তা অত্যন্ত স্বাদ। মৃত্যু সংবাদ শুনে চেঁচিয়ে উঠুনি, এতে আমি ইমপ্রেসড। মৃত্যু এমন কোনো অস্বাভাবিক ব্যাপার না। মৃত্যু সংবাদ শুনে হাত পা এলিয়ে পড়ে যাওয়া কোনো কাজের কথা না। বেশিরভাগ মানুষ এরকম করে। যাই হোক, এখন আমি পুরো ব্যাপারটা বলবো, তুমি মন দিয়ে শোনো। খালার ড্যাড বডি কি ঘরে আছে? ঘরে আছে মানে? রীতিমতো সিলিং ফ্যান থেকে ঝুলছে। রুচিকর দৃশ্য না বলেই তোমাকে দেখতে বলছি না। তারপরেও দেখতে চাইলে বসের ঘরের জানালা ফাঁক করে পর্দা সরিয়ে দেখে আসতে পারো। দেখতে চাও? না। এক প্যাক হুইস্কি খেয়ে দেখবে। এইসব পরিস্থিতিতে হুইস্কি টনিকের মতো কাজ করে। হুইস্কি খাবো না, কিন্তু সিগারেট খেতে পারি। আপনার কাছে কি সিগারেট আছে? আরফিন সাহেব সিগারেট কেস এবং লাইটার এনে দিলেন। আমি সিগারেট ধরাতে ধরাতে বললাম, খুনটা কি আপনি করেছেন? আরফিন সাহেব গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, তোমার এই রকম সন্দেহ হচ্ছে? হ্যাঁ। এরকম সন্দেহ হবার কারণ কি? আমি খুব স্বাভাবিক আছি এই কারণে। ঘরে ডেড বডি রেখে ময়ূরের গল্প করছি, হুইস্কি খাচ্ছি, গেস্টকে কফি বানিয়ে খাওয়াচ্ছি। আমাকে খুনি ভাবার পেছনে আমার এসব কর্মকাণ্ড কি কাজ করছে? বুঝতে পারছি না, হঠাৎ মনে হয়েছে বলে বললাম। হঠাৎ বলে কিছু নেই। পৃথিবীটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট পৃথিবী। প্রথমে কজ, তারপর ইফেক্ট। হুট করে তুমি কাউকে খুনি ভাববে না। সেই ভাবনার পেছনে অবশ্যই কজ থাকতে হবে। খালা মারা গেছেন কখন? আমি ডেড বডি ডিটেক্ট করি সন্ধ্যা 7:25। আমার মনে হয় মৃত্যুর আগে তোমার খালা তোমার সঙ্গেই শেষ কথা বলেছে। পুলিশকে খবর দিয়েছেন? না, সব গুছিয়ে নিয়ে পুলিশকে খবর দেব। নয়তো পুলিশ এসে প্রথমেই তোমার মতো প্রশ্ন করবে, খুন কখন করেছেন। আমি কি বলছি না বলছি মন দিয়ে শুনবেও না। হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাবে। সব কি গুছিয়ে নিয়েছেন? না, ধাতস্থ হয়ে নিচ্ছি। আমি একা তো গুছাতে পারবো না, তোমাকে নিয়ে গোছাতে হবে। আমি বললাম, ও, বলেই স্থির হয়ে গেলাম। স্পষ্ট বুঝতে পারছি বিরাট বড় যন্ত্রণায় পড়তে যাচ্ছি। ভুল বললাম, বিরাট যন্ত্রণাতে তো এমনিতেই আছি। পুলিশ ছায়ার মতো পেছনে আছে। এখন পড়ব আরো গভীর যন্ত্রণায়। আমি বসে আছি জ্ঞানী অধ্যাপকের সামনে। অধ্যাপক সাহেব হালকা নীল রঙের ঢিলে ঢালা পোশাক পরে সোফায় পা তুলে বসে আছেন। তার হাতে হুইস্কির গ্লাস। যে বসের ঘরে বসে আছি তার সাজসজ্জাও ইন্টেলেকচুয়াল ধরনের। কার্পেটের উপর শীতল পাটির উপর বেতের সোফার গদিগুলিতেও কাঁথা স্টিচের কভার। দেয়ালে পেন্টিং ঝুলছে, পিকাসোর ব্লু পিরিয়ডে আঁকা ছবির রিপ্রিন্ট। কার্পেটের রং বদল হলে পিকাসো বদলাবেন বলে আমার ধারণা। ঘরে এসি চলছে, আরামদায়ক ঠান্ডা। এই বাড়িরই শোবার ঘরে একজন মহিলা সিলিং ফ্যানে ঝুলছেন, বিশ্বাস করা কঠিন। অধ্যাপক সাহেব রসিকতা করছেন না তো? জ্ঞানী মানুষদের রসিকতাগুলিও উঁচু শ্রেণীর হবার কথা। হয়তো দেখা যাবে মালিহা খালা শোবার ঘর থেকে বের হয়ে বলবেন, হিমু, কখন এসেছিস? জ্বর লাগছিল বলে শুয়েছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। তুই আমাকে ডাকলি না কেন? ছোট মাছ দিয়ে একটা টকের তরকারি করেছি, খেয়ে দেখতো। আরফিন সাহেব সরু চোখে আমার দিকে তাকিয়ে আছেন। ভুরু সামান্য কুঁচকে আছে, চিন্তার ভেতর আছেন বলে মনে হচ্ছে। হেমু। জি। আমার প্রথম কাজ হচ্ছে
তোমার মন থেকে সন্দেহটা দূর করা। তোমার মন যদি লজিক্যাল হতো তাহলে গোড়াতেই আমাকে সন্দেহ করতে না। তোমার খালার ওজন 2 মণের কাছাকাছি। 2 মণি আলুর বস্তা সিলিং ফ্যানে ঝুলানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। এই কাজে অতি অবশ্যই আমার একজন অ্যাকমপ্লিশ লাগবে। অ্যাকমপ্লিশ মানে আশা করি জানো। অ্যাকমপ্লিশ মানে হলো সাহায্যকারী। এখন কি তোমার কাছে মনে হচ্ছে তোমার খালার এই গন্ধমাদন পর্বত আমার পক্ষে কপিকল ছাড়া সিলিং ফ্যানে ঝুলানো সম্ভব? না, সম্ভব না। থ্যাংক ইউ। দ্বিতীয় লজিক হচ্ছে শোবার ঘরের দরজার ভেতর থেকে গন্ধ। আমার পক্ষে নিশ্চয়ই খুন করে ভেতর থেকে দরজা বন্ধ করে বাইরে চলে আসা সম্ভব না। জি না, সম্ভব না। তৃতীয় যুক্তিটি মারাত্মক। তোমার খালা একটা সুইসাইড নোট রেখে গেছেন। সো নাইস অফ হার। এই সুইসাইড নোটটাই আমাকে রক্ষা করবে। সুইসাইড নোটটা একটু পড়ে দেখি। নিশ্চয়ই পড়ে দেখবে। হ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট তোমারই আগে পড়া উচিত, কারণ সুইসাইড নোটে তোমার নাম আছে। বলেন কি? আমি কেন? আরফিন সাহেব পকেট থেকে কাগজ বের করে আমার কাছে দিলেন। এই ভয়াবহ কাগজ নিয়ে ভদ্রলোক এতক্ষণ নির্বিকার ভঙ্গিতে বসেছিলেন তা ভাবাই যায় না। দেখেই চিনলাম খালার হাতের লেখা। এরকম গুটি গুটি অক্ষরের লেখা স্লিপ আমি বেশ কয়েকটা পেয়েছি। এই কাগজটায় বল পয়েন্টে লেখা, আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী না। আমার প্রিয়জনদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন এমন ভয়াবহ সিদ্ধান্ত নিলাম তা হিমু কিছুটা জানে। ইতি, মালিহা বেগম। আরফিন সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, তোমার খালার মৃত্যু সম্পর্কে তুমি কি জানো দয়া করে আমাকে বলো। পুলিশের আগে আমি জানতে চাই। আমাকে মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার। আমি কিছুই জানি না। তোমার কথা আমি বিশ্বাস করলেও পুলিশ করবে না। কোনো কিছু না জানলেও একটা কিছু বের করো, পুলিশকে বলতে হবে। আমি কি তোমাকে কোনো সাজেশন দিতে পারি? দিন। পুলিশকে বলো যে তোমার খালার দাম্পত্য জীবন ছিল বিষময়। এটা মিথ্যাও না। আমার সম্পর্ক আদায় কাজকলায়, এর চেয়েও খারাপ। তোমার খালা এ পর্যন্ত 2বার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। বলেন কি? একবার থ্যাঙ্কসগিভিং ডেতে টার্কি কাটছিল, তখন আমার সঙ্গে কথা কাটাকাটি শুরু হলো। তোমার খালা তার টেম্পার লুজ করে ছুরি হাতে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। 5টা স্টিচ লেগেছে। ও, তুমি যেভাবে ও বললে তাতে মনে হলো আমার কথা বিশ্বাস করলে না। ঘটনা অনেক দূর গড়িয়েছিল। পুলিশে তদন্ত হয়েছে। আমেরিকান পুলিশের কাছে রেকর্ড আছে। ও, এইবারের ওটা আগেরবারের চেয়ে ভালো হয়েছে। দ্বিতীয়বার খুনের চেষ্টা কিভাবে করে তা তোমাকে বলতাম। দ্বিতীয়বারের চেষ্টাটা ছিল হাস্যকর ছেলে মানুষী চেষ্টা। কিন্তু হাতে সময় নেই। 10টা বাজে, পুলিশ চলে আসবে। পুলিশ কি কাঁটায় কাঁটায় 10টার সময়ই আসার কথা? আমার কথা জবাব দেবার আগেই কলিং বেল বেজে উঠল। আমি চমকে আরফিন সাহেবের দিকে তাকালাম। পুলিশ না তো? আরফিন সাহেব বললেন, পুলিশ না। পুলিশ কখনো একবার বেল টিপে না। পৃথিবীর সবচেয়ে ভদ্র পুলিশ হলো ব্রিটেনের পুলিশ। এরাও পরপর 3বার বেল টেপে। যাও, দরজা খোলো। আমার পক্ষে দরজা খোলা সম্ভব না। আমার পা টলছে। 5টা হুইস্কি খাওয়া ঠিক হয়নি। আমার লাস্ট লিমিট হচ্ছে 4। আমি দরজা খুললাম। মালিহা খালা দাঁড়িয়ে আছেন, 2 হাত ভর্তি ব্যাগ। তোকে বুদ্ধিমান ছেলে বলে জানতাম। তুই তোর খালু সাহেবের ফাঁদে এভাবে পা দিবি বুঝতেই পারিনি। দরজা ব্লক করে দাঁড়িয়ে আছিস কেন? একটু সরে দাঁড়া, আর মুখ থেকে জম্বি ভাবটা দূর কর তো। আরফিন সাহেব বললেন, কিছু মনে করো না হিমু, তোমার সঙ্গে একটু প্র্যাকটিক্যাল যোগ করলাম। তোমাকে দেখিয়ে দেখিয়ে হুইস্কি বলে যা খাচ্ছি তাও আসলে হুইস্কি না, জাস্ট প্লেন ওয়াটার।
মানুষের সব কথা এমন চট করে বিশ্বাস করবে না। তবে মালেহা, তোমার এই নেফেও কঠিন চিজ। আমার কথা পুরোপুরি বিশ্বাস করলেও ভরকায়নি, টাইট হয়ে বসেছিল। আই এম ইমপ্রেসড। আমার কি উচিত মানুষের সব কথা বিশ্বাস করা? তর্কে যাকে পাওয়া যায় না তাকে পাওয়া যায় বিশ্বাসে। তর্ক হলো আগুনের মতো, যে আগুনের কাছে এলে বিশ্বাস বাম্পের মতো উড়ে যায়। মালেহা খালার বাসা থেকে বের হলাম মন খারাপ করে। খালা এবং তার স্বামী দুজনে মিলে আমাকে বোকা বানিয়েছেন। মন খারাপটা সে কারণে না, অন্য কোনো কারণে, যা আমি ধরতে পারছি না। মাথার মধ্যে একই খটকা ঢুকে গেছে। অস্থির বোধ করছি। মনে হচ্ছে কোনো বড় ধরনের সমস্যা আমার জন্য অপেক্ষা করছে। মন বসছে না, কোনো কিছুতেই মন বসছে না। অস্থিরতা বিষয়ে আমার বাবা অ্যালার্জিক ছিলেন। পুত্রের প্রতি যেসব উপদেশ রেখে গেছেন তার একটি অস্থিরতা বিষয়ক। কখনো কোনো অবস্থাতেই অস্থির হইবে না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান। এই ঘূর্ণিতে তুমি কখনো অস্থিরতা পাইবে না। তুমি পৃথিবীর স্বভাব ধারণ করবে। মানুষ বাদ্যযন্ত্রের মতো, সেই বাদ্যযন্ত্র নিয়ত সঙ্গীত তৈরি করে। অস্থির বাদ্যযন্ত্র সঙ্গীত সৃষ্টিতে অক্ষম। কাজেই তোমার জন্য অস্থিরতা নিষিদ্ধ ঘোষণা করা হইল। আমি জানি ইহা জগতের কঠিনতম কর্মসমূহের একটি। বাবা হিমু, কাউকে কাউকে তো কঠিনতম কর্মগুলি করিতে হইবে। আমি পাঞ্জাবির পকেটে হাত দিলাম। পকেটবিহীন পাঞ্জাবিগুলোতে আমি এখন বিরাট বিরাট পকেট লাগিয়েছি। যখন চলাফেরা করি পকেট ভর্তি জিনিসপত্র নিয়ে চলাফেরা করি। এই মুহূর্তে আমার পকেটে মোবাইল টেলিফোন ছাড়া আর যেসব জিনিসপত্র আছে তা হচ্ছে একটি দেয়াশোলাই, সিগারেটের খালি প্যাকেট। সিগারেট শেষ হয়ে গেছে, প্যাকেটটা ফেলা হয়নি, পকেটে রেখে দিয়েছি। একটা মোমবাতি, বড় সাইজের মোমবাতি, 5 টাকা করে পিস। মোমবাতিটা খুব কাজে লাগে। রাতে কোনো বাসে গিয়েছি, লোডশেডিংয়ের কারণে কারেন্ট চলে গেছে, অমনি ম্যাজিশিয়ানদের মতো পকেট থেকে মোমবাতি বের করলাম। এক শিশি আতর। আতরের নাম মেশকাতে আম্বর। বিসমিল্লা হোটেলের মালিক দয়াল খাঁ উপহার হিসেবে আমাকে দিয়েছেন। অতি উৎকট গন্ধ। দয়াল খাঁ বলেছেন বিশেষ বিশেষ সময়ে এই গন্ধই অপূর্ব লাগে। বিশেষ সময় বের করার জন্যে এই আতরটা দরকার। একটা হ্যান্ডবিল। পিজি হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলাম। বোরকা পরা এক মহিলা হাতে হ্যান্ডবিল পরিয়ে দিলেন। অনেক মানুষের হাতে হ্যান্ডবিল ধরিয়ে দেবার কাজটা বোরখা পরা মহিলারা করেন না। ইনি করছেন দেখে ভালো লেগেছে বলে হ্যান্ডবিলে রেখে দিয়েছি। হ্যান্ডবিলে জনৈক দেওয়ান কফিলউদ্দিন জানাচ্ছেন যে তিনি গ্যারান্টি সহকারে ক্যান্সারের চিকিৎসা করেন। হ্যান্ডবিলটা রেখে দিয়েছি, যদি কখনো সুযোগ হয় এই মহান চিকিৎসকের সঙ্গে কথা বলবো। পকেট থেকে দেয়াশোলাই বের করে আমি অপেক্ষা করছি। রাস্তা পার হয়ে একজন আমার দিকে আসছেন। তার হাঁটার ভঙ্গি বলে দিচ্ছে তার পকেটে সিগারেট আছে, কিন্তু দেয়াশোলাইয়ের অভাবে ধরাতে পারছেন না। খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, নিশিরাতে যারা চলাফেরা করে তাদের বেশিরভাগের সঙ্গেই দেয়াশোলাই বা লাইটার থাকে না। ব্রাদার, আগুন হবে? আমি দেয়াশোলাই দিলাম। তিনি সিগারেট ধরালেন। বিচারকের মতো দৃষ্টিতে আমাকে দেখলেন। আমিও তাকে দেখলাম। মুখে হালকা বসন্তের দাগ, ছোট ছোট চোখ। আশ্বিন মাস হলেও চাদর গায়ে দেওয়ার মতো শীত না, কিন্তু তিনি বেশ ভারী একটা চাদর গায়ে দিয়ে আছেন। ভদ্রলোক দেয়াশোলাইটা নিজের পকেটে রেখে কিছুই হয়নি ভঙ্গিতে যেদিক থেকে এসেছিলেন সেদিকে রওনা হলেন। আমি তাকে বললাম, না ভাই, দেয়াশোলাইটা ফেরত দিয়ে যান। ঢাকা শহরের রাত্রের রাস্তায় কিছু মানুষ চলাফেরা করে যাদের কখনোই কিছু বলতে হয় না, তবে এরা আরেকটু রাত করে নামে। ইনি সকাল সকাল নেমে পড়েছেন। ট্রাকের পেছনে সাবধানবাণী থাকে, 100 হাত দূরে থাকুন। এদের গায়ে কোনো সাবধানবাণী লেখা থাকে না, তারপরও এদের কাছ থেকে 25 হাত দূরে থাকতে হয়। আমার মন অস্থির হয়ে আছে বলে বোধহয় লোকটার পেছনে পেছনে যেতে ইচ্ছা করছে। ঘাতক ট্রাকের পেছনে যে ছোট্ট বেবি ট্যাক্সি থাকে তার স্পিডও একসময় বেড়ে যায়।
সে চলতে থাকে ট্রাকের পেছনের মাঠগার্ডে গা লাগিয়ে। হিমু ভাই না? আমি ঘাড় ঘুরিয়ে দেখি মুসলিম মিয়া, আমার অতি পরিচিত একজন। সাইজের ছোটোখাটো পর্বত। বছর 5 আগে যে মেসে ছিলাম তার বাবুর্চি ছিল। হাগুনের আঁচ সহ্য হয় না বলে বাবুর্চির কাজ ছেড়ে ব্যবসায় নেমেছিল। ফ্লাক্সে করে চা বেচা, ব্রাহ্মমান টি স্টল। হাঁটাহাঁটিতে শরীর একটু কমবে এই দুরাশাও ছিল। বাংলাদেশে এমন কোনো ব্যবসা নেই যা সে করেনি। গভীর রাতে যখন হাঁটাহাঁটি করছে তখন নিশ্চয়ই নতুন কোনো ব্যবসা। আমারে চিনেছেন? আমি মুসলিম, ফ্লাক্সে কইরা চা বেচতাম। চিনেছি। করেন কি? কিছু করি না। তোমার এখন কিসের ব্যবসা? জিজ্ঞেস কইরেন না ভাইজান, লজ্জা পাবো। তয় চুরি ডাকাতি না। পুড়িয়া বিক্রি? সি ভাইজান, নিশার জিনিস আমি বেচব? আমার কথা বাদ দেন। আপনাদের দেখা মনে হইতেছে মন অত্যধিক খারাপ। ঠিকই ধরেছ। ঘটনা কি ভাইজান? একজন আমার দেয়াশালে নিয়ে চলে গেছে, এই জন্যে মনটা খারাপ। মুসলিম পকেট থেকে দেয়াশালায় বের করে আমার দিকে এগিয়ে দিতে দিতে বলল, ধরেন, এইটা সাথে রাখেন। আমি মুসলিম থাকতে আপনি দেয়াশালাইয়ের মতো তুচ্ছ জিনিসের জন্যে মন খারাপ করবেন? সিগারেট লাগবো? দাও। মুসলিম আমাকে সিগারেট দিল, আমাকে আড়াল করে নিজেও একটা ধরালো। আমি বললাম, বৃষ্টি হবে মুসলিম। মুসলিম আকাশের দিকে তাকিয়ে বলল, আসমান ফকফকা, বৃষ্টি হইব না। আমার মন বলছে হবে। আপনার মন বললে অবশ্যই হবে। আপনার কথা ভিন্ন। প্রথম বৃষ্টিতে ভিজলে কি হয় জানো? যে না, পাপ কাটা যায়। শরীরের ধুলা ময়লার সঙ্গে পাপও ধুয়ে মুছে চলে যায়। ভাইজান, এটা জানতাম না। আপনারা কে বলেছে? কোনো মৌলানা সাহেব বলছেন? কোনো মৌলানা বলেনি, আমার এক খালু বলেছেন, আরেফিন সাহেব। তিনি অত্যন্ত জ্ঞানী। পৃথিবীর অনেক জ্ঞান তিনি হজম করে বসে আছেন। খালুর কাছে শুনেছি অস্ট্রেলিয়ার কিছু আদিবাসী আছে যাদের ধারণা প্রথম বৃষ্টিতে নগ্ন হয়ে স্নান করলে শরীরের ধুলা ময়লার সঙ্গে পাপও ধুয়ে চলে যায়। ন্যাংটা হইয়া গোসল? তওবা আস্তাগফিরুল্লাহ, বেশিরম জাতি মনে হয়। শরমটা এক এক জাতির কাছে এক এক রকম। রেইন ফরেস্টে কিছু মানুষ বাস করে, এরা নগ্ন হয়ে থাকে। কাপড় পরাটাকে এরা শরম মনে করে। এরা মনে করে যে সুন্দর শরীর দিয়ে সৃষ্টিকর্তা এদের পৃথিবীতে পাঠিয়েছেন, কাপড় দিয়ে সেই শরীর ঢাকাটাই সৃষ্টিকর্তার অপমান। এইটাও কি আপনার খালুজান বলেছেন? ভদ্রলোক বড়ই জ্ঞানী। ওনার কথাটা আমার মনে ধরেছে ভাইজান। আপনি আমারে নিয়ে গেলে একবার ওনার পা ছুঁয়ে কদম বসি করব, দোয়া নিয়ে আসব। আচ্ছা, নিয়ে যাব। মুসলিম ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, প্রথম বৃষ্টির রাইতে নামলে ন্যাংটা হইয়া গোসল করতে কোনো অসুবিধা নাই। দিনে নামলে অসুবিধা, পুলিশ ধইরা নিয়ে যাবে। তুমি কি ন্যাংটা হয়ে গোসলের কথা ভাবছ? মুসলিম দীর্ঘ শ্বাস ফেলে বলল, পাপ এত বেশি করেছি ভাইজান যে কিছু পাপ কাটান দেওয়া অতি প্রয়োজন। একবার পাপ কাটান দিলে আরও পাপ করণ যায়। পাপ কাটান না দিয়া শুধু পাপ করলে অসুবিধা না? অসুবিধা তো বটেই। বৃষ্টিটা রাইতে নামলে জানে বাঁচি, দিনে পাবলিকের ঝামেলা আছে। তারপরে ধরেন আছে পুলিশ। আসল অপরাধী পুলিশ ধরে না, ল্যাংটা ফ্যাংটা পাইলে ধইরা নিয়ে মায়ের দেয়। পুলিশ বড় জটিল জিনিস ভাইজান। মুসলিম চিন্তিত চোখে আকাশের দিকে তাকালো। তার মুখে বেশ কয়েকবার পুলিশের কথা শুনে আমার মনে পড়ল জুঁইয়ের বাবার কথা। সেখান থেকে জুঁইয়ের কথা, বেলি ফুলের মালার কথা, অ্যাসোসিয়েশন অব আইডিয়া। বেলি ফুলের মালার সঙ্গে নিয়ে জুঁইয়ের সঙ্গে দেখা করার কথা। রাত কত হয়েছে কে জানে। ফুলের দোকান কি খোলা আছে? মুসলিম, জি ভাইজান। বাজে কয়টা? সাথে ঘড়ি নাই,
তা ভাইজান, রাত 12টার কম না, ঊর্ধ্ব রাত 2টা, নিম্নে 12টা। এত রাতে কি কোনো ফুলের দোকান খোলা আছে? ফুল দরকার? বেলি ফুলের 2টা মালা পাওয়া গেলে ভালো হতো। আছে, সারা রাত খোলা থাকে। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? ধরেন দুপুর রাইতে হঠাৎ কইরা একটা বিবাহ ঠিক হইল, ফুল দরকার। ফুল পাইব কই? বেলি ফুলের একটা মালার দাম 60 টাকা। রাত 3টার সময় সেই মালার দাম 15 টাকা, 3 গুণ লাভ। চলেন হাফতেনে মালা কিনা দিই। মালার দাম আমি দেব, রিকোয়েস্ট। ফুলের দোকান একটা না, বেশ কয়েকটাই খোলা। মুসলিম আমাকে 2টা মালা কিনে দিল এবং নিজেও 10টা মালা কিনল। আমি বললাম, তুমি মালা দিয়ে কি করবে? মুসলিম উদাস গলায় বলল, কিছু করব না, শখ হয়েছে কিনে ফেলেছি। শখের জন্যে মানুষ খুন করে, আমি 10টা মালা কিনলাম। শখে মানুষ খুন করে? জি, করে। আপনার সঙ্গে পরিচয় করায় দিব, নাম বাহাদুর। আপনি এখন যাইবেন কই? জুই নামের একটা মেয়ের বাড়িতে যাব, ধানমন্ডি। আমি আগায় দিব? না, আগিয়ে দিতে হবে না। মুসলিম বিব্রত ভঙ্গিতে বলল, ভাইজান, বৃষ্টিতে গোসলের সময় ফুলের মালা কি সঙ্গে রাখা যায়? এটা তো জানি না। ফুলের মালা তো আর কাপড় না, এটা বোধ হয় রাখা যায়। আমি ভাবতেছি ফুলের মালা গলার দিয়ে যদি বৃষ্টির মধ্যে নামি। মুসলিম মিয়ার গলার স্বর বদলে গেল। সে ঘোর লাগা চোখে আকাশের দিকে তাকালো। বৃষ্টির প্রতীক্ষা। ধারা বৃষ্টিতে নগ্ন স্নানের ব্যাপারটা মুসলিমের মাথায় ঢুকে গেছে। ব্যাপারটা সে মাথা থেকে বের করতে পারছে না, বার করার চেষ্টাও করছে না, বরং উল্টো আরও ভালো মতো ঢুকানোর ব্যবস্থা করছে। এ ধরনের ব্যাপার আমি আগেও লক্ষ্য করেছি। হঠাৎ কোনো একটা ব্যাপার মানুষের মাথায় ঢুকে যায়, হাজার চেষ্টা করেও সে এটা বের করতে পারে না। আমি একজনকে জানি, যার মাথায় শিমুল গাছের লাল ফুল কি করে যেন ঢুকে গিয়েছিল। প্রথম দিকে সে শিমুল গাছ দেখলেই থমকে দাঁড়িয়ে যেত, মুগ্ধ গলা বলতো, বাহ, কি সুন্দর লাল টকটকা ফুল। তারপর সে উচ্ছ্বসিত হতে শুরু করলো, বলতে শুরু করলো, গাছের মাথায় কি আগুন লাগছে? আগুন নেভাতে দমকল লাগবে। যতদিন যেতে লাগলো শিমুল ফুল তার মাথায় ততই ঢুকে যেতে লাগলো। শেষের দিকে তার কাজ হলো শিমুল গাছের সঙ্গে কথা বলা। যখন ফুল ফোটার সময় না, তখন সে গাছের কাছে যাবে, গাছকে বলবে, হ্যালো বৃক্ষ, এই বৎসর মাথায় ঠিকমতো আগুন লাগাতে পারবি তো? দেখিস আগুন যেন ঠিকঠাক লাগে। ইজ্জত কা সওয়াল, গত বছর তোর আগুন জমে নাই, লালটা কমতি ছিল। তার আত্মীয় স্বজনরা নানা রকম চিকিৎসার চেষ্টা করল। শেষটায় রাঁচি মানসিক হাসপাতালেও নিয়ে গেল। ডাক্তাররা পরীক্ষা টরীক্ষা করে বললেন কিছু করার নাই, তাকে দেশে ফিরিয়ে আনা হলো। ঘরে তালাবদ্ধ করে রাখা হতো। কোনো একটা সুযোগ পেলে এসে ঘর থেকে বের হয়ে শিমুল গাছের মগডালে বসে থাকত। শিমুল গাছ থেকে পড়ে গিয়ে ভদ্রলোকের মৃত্যু হয়। গভীর রাতে কোনো বাড়ির গেটের সামনে দাঁড়ালে দারোয়ান তড়াক করে লাফ দিয়ে ওঠে, অত্যন্ত সন্দেহজনক চোখে তাকায়। এই বাড়ির দারোয়ানেরা তা করল না, কারণ এরা দারোয়ান না, পুলিশ। পুলিশ সাহেবের বাড়ি পুলিশ পাহারা দেবে, এটাই স্বাভাবিক। পুলিশের আচরণ দারোয়ানদের মতো হবে না, এটাও স্বাভাবিক। আমি গেটের সামনে দাঁড়াতেই দুজন পুলিশের একজন কাছে চলে এলো এবং খুবই ভদ্র গলায় বলল, কাকে যাচ্ছেন? আমি বললাম, এটা জুইদের বাড়ি না? আমি জুইয়ের কাছে এসেছি, দয়া করে একটু খবর দিন। বলুন হিমু। খবর দিতে হবে না, যান ভেতরে যান। পুলিশের ভাবভঙ্গি দেখে মনে হলো জুই আগেই গেটে বলে রেখেছে। পুলিশ গলা নিচু করে বলল, বসার ঘরের দরজা খোলা, সবাই আপনার জন্য বসে আছে। পুলিশের এই কথার অর্থ আমার কাছে পরিষ্কার হলো না। সবাই আমার জন্য বসে থাকবে কেন? জুই বসে থাকতে পারে। সবাই মানে কি? জুই এবং তার বাবা, পিতা ও কন্যা?